প্রিয় দর্শক, আমি সোমা ইসলাম ব্যাটাসম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আজকে শুরু করা যায় এইভাবে, আসলে যেভাবেই শুরু করি না কেন কথা ওই একটাই, যে আমাদের দেশ মূলত দুটো বিভাগে বিভক্ত, মানে দুটো ভাগে ভক্ত। সেটি হচ্ছে, এক হচ্ছে সরকারি দল, তাদের দৃষ্টিতে কোনো কিছুই খারাপ নেই, অর্থাৎ বাংলাদেশ একটা জান্নাতের মতো অবস্থানে আছে, যেখানে সব কিছু ভালো ভালো ভালো, কোনো মন্দ কিছু নাই। আর একটা পক্ষ হচ্ছে বিএনপি সহ অন্যান্য বিরোধী পক্ষ, তাদের দৃষ্টিতে এ দেশের অবস্থা হচ্ছে একদম জাহান্নামের মতো, কোনো কিছু প্রাপ্তি নেই, সব কিছু শূন্য, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে ছারকার। কিন্তু এর মধ্যে যে একটা আসল পক্ষ আছে, সেটা হচ্ছে জনগণ। তারা কি বলছে, তারা কি করছে, তাদের কথা কি এই দুই পক্ষ মনোযোগ দিয়ে শুনছে? জানি না শুনছে কিনা। শুনলেও জনগণ কতটা লাভবান এবং কেমন আছে রাষ্ট্র রাজনীতি আর অর্থনীতি, সেসব বিষয় নিয়ে আমি সোমা ইসলাম আজ কথা বলবো। বিষয় রাষ্ট্র রাজনীতি অর্থনীতি। সঙ্গে আছেন শাদাব আকবর চৌধুরী লাবু এমপি বাংলাদেশ আওয়ামী লীগ, সঙ্গে আছেন ববি হাজ্জাজ চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ববি হাজ্জাজ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যে প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাইবো, তার উত্তরে মানে প্রশ্নটা জানতে চাইবো, উত্তরে আপনি বলবেন দেশ ভালো নাই, গণতন্ত্র নাই, সুশাসন নেই, অর্থনীতি শেষ হয়ে গেছে। কিন্তু আমার কথা, অভিযোগ যাদের দিকে যে এরা শেষ করেছে, ওগুলো ফেরানোর দায়িত্ব আর তাদের না, তাহলে ফেরাবে কে? আপনারা কতটা ফেরাতে পারছেন? That's the question? শেষ। ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক সহ আজকে শ্রোতারা যারা দেখছেন, আগামীতে দেখবেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে সরকারে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে, বা তাদেরকে জিজ্ঞেস করা লাগে না, তারা এমনিই বলতে থাকে যে সব কিছু ভালো আছে, এর থেকে ভালো হতে পারে না। আর আমরা হয়তো যারা সরকার বিরোধী আছি, এবং যেটা সত্যি কথা, এগেন টু ইচ ইজ ওন, বাট আমরা যেটা দেখেছি এবং বিশ্বাস করি, যে আমরা যেটা বিশ্বাস করি মেজরিটি জনগণ একই জিনিস বিশ্বাস করে, বাট পয়েন্ট হলো আমরা কি দেখতে পাচ্ছি। সো দেশ ভালো আছে কি খারাপ আছে, আমরা কি দেখতে পাচ্ছি। সো আমরা যদি অর্থনীতি নিয়ে কথা বলি, মাত্র গত 2 বছরে, মানে কোভিডের পর, কোভিড একটা খারাপ অবস্থা ছিল বিশ্বব্যাপী, কিন্তু কোভিডের পর আমরা অনেক শুনেছি যে আমরা রিভাইভ করতে পেরেছি আমাদের অর্থনীতিকে। 2022 থেকে 24 আমাদের রেট অফ ইনফ্লেশন, মানে টাকার দাম, মূল্য অলমোস্ট 40% পড়েছে। স্পেশালি এই যে গত সপ্তাহে হঠাৎ করে যখন বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্স করলো নতুন ডলার যে রেটে পেক করলো, এবং পাউন্ডের ফরেন কারেন্সি যে রেটে পেক করলো, তাতে 2 বছরে আমরা অলমোস্ট 40% আমরা টাকার দাম হারিয়েছি। তার মানে আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা উচ্চবিত্তদের কথা নাহলে বাদই দিলাম, তাদের যে সেভিংস ছিল, যার 10 লাখ টাকা সেভিংস ছিল, সেটা এখন 6.5 লাখ টাকা হয়ে গেছে, বা ওই আশেপাশে আর কি, দেয়ার অ্যাবাউটস। সো এই জায়গাটা থেকে অর্থনীতি, কিছুদিন আগে এই সরকারই বলছিল তারা $48 বিলিয়ন রিজার্ভ তৈরি করছে, এবং বাবা দেবার মতো একটা জিনিস, কে দিয়েছে না দিয়েছে ইম্পর্টেন্ট না, বাট যখন ভালো হয়েছে অর্থনীতির, যখন ভালো হয়, সরকারের একটা অবদান তো থাকে, অনেক ফ্যাক্টর, অনেক সেক্টরের অবদান থাকে, বাট সরকারের একটা অবদান থাকে। সো $48 বিলিয়ন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, মাশাআল্লাহ, ওয়ান্ডারফুল। আজকে সেটা ব্যবহারযোগ্য ফরেন কারেন্সি রিজার্ভ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন। আজকেই বোধহয় সরকারি দলের মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যে এটা খবর রাখার বিষয় না, $19-20 বিলিয়ন সবসময় থাকে, এই আজ থেকে 20 বছর আগে কত ছিল সেটা নিয়ে উনি প্রশ্ন উঠিয়েছেন। সো অর্থনৈতিক অবস্থান এখন আমাদের ভালো নেই, দ্রব্যমূল্যের দিকে তাকান, এখন আমরা ভালো নেই, আইন শৃঙ্খলার দিকে তাকান। এই যে এখন যে আপনার লোকাল নির্বাচনগুলো হচ্ছে, জনগণ পরিষ্কার ভোট দিতে না যেয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা এই সরকারের আমলে আর নির্বাচনেই বিশ্বাস করে না। আওয়ামী লীগের বা সরকারি দলের কর্মীরা বা নেতারা যারা আছেন, সবাই তো আর আমার বিজ্ঞ সমালোচকের মতো জ্ঞানী ভদ্র সর্ট অফ জেন্টলম্যান না, তো তারা বেশিরভাগ সময় তাদেরকে এখন জনগণ চেনে হেলমেট বাহিনী হিসাবে। তাদের কাজই হলো জনগণের সাথে মাস্তানি করা। সো আপনি যেই প্রেক্ষাপটই তুলবেন, যেই ফরম্যাটে, যেই জায়গাটাই তুলবেন, যেই প্ল্যাটফর্মটাই তুলবেন, সেখানেই আমরা ভালো নেই, এবং শুধু ভালো নেই না, ক্রমাগতভাবে আমরা আরও মন্দের পথে চলছি। সো আজ থেকে 5 বছর আগে কোথায় ছিলাম, সেখান থেকে আজকে কোথায় আছি, এবং এখানে যেভাবে যেই ধারাবাহিকতায় যাচ্ছি, এটা ভুলে গেলে চলবে না যে আজকে যে আমাদের অর্থনীতির যে অবস্থা, এইটা অক্টোবর নভেম্বরে আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন যে মার্চ মাসের মধ্যে দুর্ভিক্ষ আসতে পারে, উনারাই অগ্রিম ডাক দিয়েছিলেন। কেন ডাক দিয়েছিলেন এখন বুঝতে পারছি, কারণ এখন যে অর্থনীতির যে বাজে মন্দ অবস্থা আসছে, এখানেও যেন জনগণের কাছে তারা দেখাতে পারে, দেখো দুর্ভিক্ষ বলেছিলাম, দুর্ভিক্ষ বাঁচিয়ে দিয়েছি। কত খারাপ হইতে পারতো,
অত খারাপ তো নাই। আপনি সেদিন একটা বক্তব্যে বলছিলেন আওয়ামী লীগ সরকার যখনই থাকে তখনই নাকি দুর্ভিক্ষ আসে। মার্চ মাস তো চলে গেছে, কয়টা মানুষ না খেয়ে মারা গেছে। মার্চ মাসের কথা আমি বলিনি, উনি আওয়ামী লীগ বলেছিলেন, সরকার থেকে বলা কয়েকদিন আগে আপনি হয়েছিল। একটা বক্তব্যে না শুনলাম, না, আমি ৭৪ এর একটা উদাহরণ জি, জি, দিয়েছিলেন। জি, আমি বলেছি। এবং আজকে যে আমাদের অর্থনৈতিক মন্দা, এই মন্দাটা কোথায় যেতে পারে এটা নিয়ে আমরা আশঙ্কা করি। কারণ এগেন 2 বছর আগে যা ছিল আজকে তার থেকে অনেক মন্দা অবস্থা, এবং এই অবস্থা যদি চলতে থাকে, এখন মনে করেন দেখেন হ্যাঁ, মন্দা অবস্থা। কিন্তু ববি হাজাজ, আমি এখানে একটু আটকানোর কাছে, মন্দা অবস্থা ভবিষ্যতের জন্য আপনি বলছেন এটা একটা অশনির সংকেত, বাট ব্যাখ্যাও দিলেন জনগণও ভালো নাই, অর্থনীতি, ব্যাংক থেকে শুরু করে রাজনীতি সবারই একটা দুরবস্থা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই দুরবস্থার জন্য দায়ী কারা, কাদেরকে আপনারা আইডেন্টিফাই করেছেন, সেই তালিকাগুলো কি আপনাদের কাছে আছে কিনা? আপনি পার্সন লিস্ট বলছেন? নো, আমি পার্সন বলছি। এই জন্য দায়ী কারা? দায়ী আপনি মোটা দাগে বলবেন সরকার, সরকার যারা পরিচালনা করছে, পরিচালনা করছে। ব্যক্তিকে তো আমরা বলবো না। ব্যক্তি যদি সরকারের মধ্যে মানে একই সঙ্গে রিলেটেড থাকে তাহলে ওর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। তো সরকারি যদি দায় নিয়ে থাকে কিংবা দায়িত্ব নিয়ে থাকে, তো সেইখানে আপনারা কি করছেন? আপনারা কি শুধু বলছেন সরকার দায়ী, সরকার দায়ী, সরকার দায়ী, কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা কি করছেন? লিফলেট বিতরণ করবেন, এটা নিশ্চয়ই। আমি আসছি আপনার কাছে। কিচ্ছু নাই, সর্বনাশ। উনি বলেছেন আমি কোনো প্রশ্নে যাব না, উত্তর দেন। সব ভালো আছে তো? আচ্ছা, আমি প্রথমে আমরা বিতর্কে আসলে জনগণকে যেটা জানানোর প্রয়োজন সেটা হলো যে ধরেন এই গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এবং তার আগে কি পরিস্থিতি ছিল আর এখন বর্তমানে কি পরিস্থিতি। আচ্ছা, আমি যদি জাস্ট একটু আপনাদের সবার জন্য একটু একটা কথা বলি, হ্যাঁ বলুন। ডিমের হালি 55 টাকা, এটা মানা যায় না। না না না, আমি আপনার সাথে স্বীকার করি। তো স্বীকার করা, আপনি কি করছেন? আপনার কি পকেটে কিছু কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট আমার হচ্ছে, আমাদের হচ্ছে। কষ্ট সবারই হচ্ছে। আমরা রাজনীতি থেকে আমাদের টাকা অনেক বেশি আছে এমন কোনো কথা নাই, আমাদেরও কষ্ট হচ্ছে। বেশি তো অবশ্যই আছে, মনে হয় না সেটা স্বীকার করতেই হবে। আমি সব জায়গায় বলি যে ধরেন যারা সংসদ সদস্য আছেন, প্রবাবলি আই এম দ্য পুয়ারেস্ট পার্লামেন্ট মেম্বার। আপনি সৎ মানুষ, ঠিক আছে, তো সেই জন্য কষ্ট আমারও আছে, সবারই কষ্ট আছে। এবং একটা সময় যেটা বলি, একটা দেশ যেভাবে একটা আমরা বড় আকারের একটা দেশ, ঠিক তেমনি আমরা বলবো আমার যে নিজের পরিবার, এই সংসারটা, সেটার ভিতরে তো কোনো সময় খুব ভালো অবস্থায় আসে, কোনো সময় খারাপ অবস্থায় আসে। এটা ডিপেন্ড করে যে তার অর্থনৈতিক পরিস্থিতি অনেক সময় অনেক রকম পরিবর্তন হয়। তো সেটার জন্য হতেই পারে, এবং এই সব ঘাত প্রতিঘাত সব কিছু আমরা পেরিয়ে এগোতে পারছি কিনা। আমি আপনার প্রত্যেকটা কথা একটু একটু করে আপনাকে থামাবো, ওনাকে বলতে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বলছেন সংসারে অভাব অনটন থাকে। সংসারের অভাব অনটন, চাকরিজীবী সংসারে শুরুতে একটু ভালো খায়, তারপরে এসে আবার আমাদের যারা চাকরি করে তাদের আবার ব্যবসা নাই, সেটা ঠিক আছে, ব্যবসা চলে গেল। কিন্তু আমার কথা যে সংসার জায়গাটা চাকরিজীবীদের জন্য একরকম, মাসের শুরুতে বেতন পাই, আমরা একটু ভালো খাই, পরে আবার আমরা একটু ওই জায়গাটাতে একটা লিমিটেশন নিয়ে আসি। শাক খাবো, ডিম খাবো, হ্যান খাবো, তাও তো 55 টাকা, পুঁই শাক 30 টাকা করে কেজি, 40 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন যেটি হচ্ছে সেটা হচ্ছে সংসার তো আর রাষ্ট্র তো এক না। রাষ্ট্রের যে অর্থনীতির কাঠামোটা এইখানে এসে দাঁড়ালো, রিজার্ভ যে ঠেকাতে যাচ্ছে না, এবং সেখানে আপনারা বারবার বলছেন করোনা, এবং আমাদের দেশে পৃথিবী জুড়ে মানে যুদ্ধ ছিল। সেই জায়গাটা, যে সমস্ত জায়গা দেশে যুদ্ধ হয়েছে তাদেরও তো এই দাম নেই। করোনা সারা পৃথিবীতে হয়েছে, তাদেরও তো এই দাম নেই। তাহলে এক করোনা আর এক যুদ্ধের ধাক্কা শুধু কি আমাদের দেশেই লেগেছে, নাকি দুর্নীতিটা একটা বড় জায়গা? অবশ্যই প্রথম কথাটা হচ্ছে যে করোনা সারা বিশ্বব্যাপী হয়েছে, এবং সারা বিশ্ব মোকাবেলা করেছে। কারো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী দেশ আছে, তারা যেভাবে করে সেটাকে আপনার ফেস করেছে, তারা সেটা তাদের জন্য একরকম হবে। আমরা কিভাবে ফেস করলাম সেটা আমাদের জন্য একরকম হবে। সুতরাং সেইটা কিন্তু সবার জন্য, সারা পৃথিবীতে যে মন্দা সেটাও বাস্তবতা সবাই জানে, এবং বিশ্বে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের জন্য যে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে সেটাও সবাই স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, রিসেন্টলি যেটা দেখা গেছে যে আপনার প্যালেস্টাইনকে নিয়ে যে ঘটনাগুলো হলো, তারপরে আবার হঠাৎ করে দেখা গেলো তেলের দাম একটু করে বাড়ছে। তো যেই জিনিসগুলো পৃথিবীর আমরা উৎপাদন করি না, আমরা আমদানি করে নিয়ে আসি, সেই জিনিসের দাম যদি বেড়ে যায় সেটার জন্য তো সরকার দায়ী হতে পারে না। সরকার এরকম, তার তো একটা বাজেট আছে, আপনার যেরকম পরিবারের বাজেট আছে, সরকারের একটা বাজেট আছে। সরকার জানে যে বাজেটটা দিল যে আমার এর পিছনে 10 টাকা খরচ হবে। দেখা গেল যে আমরা সারের ভর্তুকি দিই 70%, 80% ভর্তুকি দিই। দেখা গেল সারের দাম যেটা বাড়লো, সেটা দেখা গেলো যেখানে 10,000 কোটি টাকা ভর্তুকি দিতাম, সেখানে আমি 29,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। তার মানে কি? তার মানে আমার যে বাজেটে আমার যে টাকা, যেটা আমার যেই জায়গায়
আমি মনে করেছিলাম এই টাকাটা দিয়ে আমি এইখানে ব্যবহার করব, সেটা আমাকে ভর্তুকির জন্য আমাকে দেখা গেল আরো প্রায় 20,000 কোটি টাকা দিতে যারা হলো। বড় বড় তার মানে অর্থনীতিবিদ আছে তারা এই সংজ্ঞার সাথে মানতে রাজি না কেন? তারা বলছে অনেক কিছু, হ্যাঁ। এখান থেকে যারা বলছে টাকা পাচার হয়ে যাওয়া, ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, এলসি খোলার নামে 10 টাকার জিনিস 100 টাকা এলসি খোলা হচ্ছে, এবং আপনার মোবাইল যেটা ব্যাংকিং এর মাধ্যমে যে টাকাগুলো আসে রেমিটেন্স, সেটা এখন ব্যাংকিং এর মাধ্যমে আসছে না, যত্রতত্র মোবাইল ব্যাংকিং, এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন চ্যালেঞ্জগুলো হয়ে গেছে আসার টাকা। তো এত অর্থনীতি আমি আসলে বুঝি না, কিন্তু ওরা যখন আপনার কথা বলেন তখন থেকে আমি একটু শুনেই বলি। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি বলছেন সংসারে অভাব অনটন থাকে, সেই সংসারে অভাব অনটনটা থাকার পরও দেখা দেয় বেশি প্রকট আকারে, যে সংসারে বাবাটা যদি মাতাল হয়, বাবাটা যদি দুর্নীতিবাজ হয়, বাবাটা যদি সন্তানের যদি 2-1টা বকে যাওয়া ছেলে থাকে, তাহলে সেই কারণে সংসারটা কিন্তু রসাতলে যায় যথেষ্ট পরিমাণ অর্থ থাকার পরও। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মাতালটা কে? ভাগ্যক্রমে আমাদের যে যার নেতৃত্বে আমরা চলছি সেখানে মাতাল নেতৃত্ব না, দুর্নীতিবাজটাকে যেই যার নেতৃত্বে চলছি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি ওই জায়গায় বলছি, আমি ওভারঅল বলছি না, কারণ তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি দেশ চালাচ্ছেন। সুতরাং আমরা জানি যে আমরা সঠিক একজন মানুষের নেতৃত্বে কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে। লাগামটা যদি ওনার হাতে থাকে তাহলে লাগামহীন হয়ে পড়েছে কেন সকলে? লাগামহীন পড়লে ভুল হবে বলা, যেরকম রেমিটেন্সের কথা বলে বিভিন্ন জায়গায় আসে। এখন দেখেন বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কাজ করতে যাচ্ছে, কেউ ব্যবসায় যাচ্ছে, কেউ অন্য কাজে যাচ্ছে, তারা ওখান থেকে হিসাব করে দেখে যে ঠিক আছে আমি সরকারি এই চ্যানেল দিয়ে যদি পাই 10 টাকা, তাহলে আর আমি যদি এখানে কারোর সাথে হাওয়ালা টাকা দিয়ে দিই তাহলে আমি পাবো 11 টাকা 20 পয়সা। সে কিন্তু নীতি আদর্শ কোনো কিছুই দেখবে না, সে দেখবে যে আমি 1 টাকা কি 50 পয়সা বেশি পাচ্ছি কিনা। সুতরাং সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পথে সেই টাকাটা আসে, এবং সরকার চেষ্টা করে যে কিভাবে সেটাকে সঠিকভাবে আপনার রেমিটেন্সটা যদি প্রপার চ্যানেলে আনা যায়, তাহলে দেশের লাভ এবং আমাদের রিজার্ভও সেই জায়গায় কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনাদের বাড়ে। বিরোধী পক্ষ বন্ধুরা সব যে বলছে যে সমস্ত টাকা লুট হয়ে চলে গেছে দুবাই, কানাডা, এই যে বড় টাকা পাচার হয়ে যাওয়া, সেগুলো এই যে আমার কথা হলো পাচার হয়নি এটা আমি বলবো না, কারণ আমি যদি এই দায়িত্বটা আমি নেব না। আমার কথা যে টাকা বলছে যাচ্ছে, এই টাকা যাচ্ছে যে আজকে না সব সময় যাচ্ছে। এই যে যদি বেশি যে থাকে বা কোথায় যাচ্ছে, কার পকেটে গেল, ওই জিনিসগুলো ওনারা যদি তুলে ধরতে পারে, ওনাদের বললে ওনারা বলবে এটা তো আমাদের কাজ না, এটা আপনাদের কাজ, তাহলে আমি ওনাদেরকে বলবো তাহলে এটা আপনাদের একটা অপবাদ। আপনারা সঠিক জিনিসটা তুলে ধরেন যে হ্যাঁ এই সমস্যাটার জন্য আপনাদের ইয়েতে আমাদের অর্থনীতি ভালো আছে না, আমাদের অর্থনীতি আমরা একটু এখন যেই পর্যায়ে ছিলাম তার থেকে একটু কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু গতকাল বা গত পরশু দিনই অর্থনীতিবিদদের উদ্দেশ্যেই বলেছেন, অর্থনীতি সমিতির প্রোগ্রামে উনি তো সেই কথা জায়গায় বলেছেন বিভিন্ন যে ওভারকামের চেষ্টা করা হচ্ছে, আসতে পারে, হ্যাঁ ওভারকামের চেষ্টা কিন্তু করা হচ্ছে, ওভারকামের চেষ্টা করা হচ্ছে, বলেছেন যে আশা হারাবেন না, আস্থা হারাবেন না, আশা হারাবো না, আস্থা হারাবো না, তার মানে ওই সত্যতা আছে অর্থনীতি একটা ফ্ল্যাকচুয়েট অবস্থানে আছে। কিন্তু আমার কথা হচ্ছে সেই যে একটা টালমাটাল জায়গাতে ইকোনমি চলে গেল, যেটা ভালো অবস্থায় ছিল, সেটা কি শুধু করোনা আর বিশ্বের যুদ্ধ না? অবশ্যই শুধু করোনা না, একটার পর একটা পরিস্থিতি হয়। যেরকম ধরেন আমরা যেটা বললাম যে আমার আমদানি মূল্য অনেক কিছুতে যখন বেড়ে যায় তখন খুব স্বাভাবিকভাবে যে আমার তো একটা বাজেট আছে, বাজেটের বাইরে আমার কত হাজার কোটি টাকা চলে যাচ্ছে। আপনাদের দেখতে হবে যে এই বাংলাদেশে 2006 সালে মাথা পিছু আয় ছিল যদি $600 কাছাকাছি, এখন $2700 মাথা পিছু আয়, তাহলে কি দেশের উন্নয়ন হলো কি উন্নয়ন হলো না? আমার দেখতে হবে আমার যে জিডিপির আকার সেটা কত গুণ বাড়লো, সেটা কি দেশের জন্য ভালো হলো না খারাপ হলো? আমার জিডিপির প্রবৃদ্ধি যে পার্সেন্টেজ সেটা বাড়লো না কমলো? এই জিনিসগুলোর মাপকাঠিতে যদি আমরা লাইন ধরে আসি, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন পজিটিভ। যদি পজিটিভ হয়ে থাকে তাহলে ওনারা কিভাবে বলে যে দেশটা শেষ হয়ে গেছে? না, দেশটা শেষ হয়ে যেতে পারে না। উত্তর উনি দিবেন অর্থনীতির ইনডেক্স গুলো সব সময় ঊর্ধ্বগামী, যে লক্ষ্যমাত্রা থেকে আমরা পৌঁছে গেছি, এই মাথাপিছু আয় বেড়েছে, এই বেড়েছে, সেই বেড়েছে, জিডিপি সবই অর্থনীতির ইনডেক্স, কিন্তু আমার বাজারের ইনডেক্স তো একদম নিচের দিকে। না, আমি আপনার সাথে স্বীকার করি, আমি এই সেটা বলছি। তাহলে ওই ইনডেক্স বাড়ি আমার লাভ কি? এখানে আমার একটা কথা আছে, আমি তো ভালো না। না আমার কথা হচ্ছে যে আজকে মানুষ বলবে যে ঠিক আছে মানুষের উপর চাপ একটা আসছে, কিন্তু তারপরে কিন্তু মানুষের আপনি দেখেন কত গুণ তার ইনকাম বেড়েছে। আপনি 15 বছর আগে দেখেন একজন রিকশা চালকের ইনকাম দেখেন, যে কোনো একজনের ইনকাম দেখেন, সেই ইনকাম কত গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু রিকশা চালকের ইনকাম বেড়েছে এই কারণে যে চালের দামটা যখন 40-45 থেকে 75-এ চলে যায় কিংবা 65-তে চলে যায়, তখন রিকশাওয়ালা কিন্তু 10 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছে না, সে 30 টাকায় যাচ্ছে, কিন্তু তার কিন্তু আয়টা করে হিসাব সংসার চালিয়ে তার কিন্তু কোনোভাবেই সেটা জমাতে পারছে না, অর্থাৎ সেটা কিন্তু সঞ্চয় ভেঙেই খাচ্ছে। তো রাষ্ট্র কি সঞ্চয় ভেঙে খাচ্ছে? এই দেশটা কিন্তু অত্যন্ত গরিব একটা দেশ ছিল, এটা ভুলে গেলে চলবে না।
অত্যন্ত গরিব দেশ ছিল, সেই জায়গা থেকে ধীরে 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 আমরা মধ্য আয়ের দেশ এসেছি। 2026 সালে আমরা উন্নয়নশীল দেশে যাব, 26 তার যাব। অর্থ কি? তার অর্থ আমরা পজিটিভ দিকেই আছি। আর আরেকটা বিষয় হলো দেশে, একটু জাস্ট একটা মিনিট, আরেকটা বিষয় হলো দেশে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে, অনস্বীকার্য। মানুষের হাতে টাকা এসেছে, অনস্বীকার্য। জমির দাম বেড়েছে, গ্রামে যেখানে যে জায়গার দাম ছিল শতাংশ 10,000, সেখানে হয়েছে 1 লাখ। এখন প্রশ্নটা হচ্ছে, তার মানে তার যে আপনার বাইং ক্যাপাসিটি, বাইং পাওয়ার, সেটা বেড়ে গেছে। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। মানে কম, তার কারণ শাক যদি হয়, কথার কথা, আমি একটা 1 টন আমার কেনার লোক হচ্ছে 5 টন, তার মানে সেখানে মার্কেট ফোর্স কিন্তু ডিসাইড করে যে এটার দামটা কি হবে। সেজন্য আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে উৎপাদন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে একটা জায়গা খালি রাখবেন না, উৎপাদন বাড়িয়ে যান। জায়গা কি খালি আছে? আস্তে সবই তো শিল্প কারখানা। শিল্প কারখানার পাশাপাশি থাকবে, শিল্প কারখানা যদি না থাকে তাহলে আমরা চলবো কিভাবে? শিল্পায়ন বন্ধ করে তো আর কৃষি জমিকে দেওয়া যাবে না, কৃষিও বন্ধ করে শিল্পায়ন হবে না। দুটার একটা ব্যালেন্স দরকার। ববি হাজ্জাজ, অর্থনীতির অনেক কঠিন কথা, আমি এসব বুঝি না। আপনি বলেন কোত্থেকে শুরু করবেন? যেখান থেকে বলেন, যে একটা জিনিস আমি সরকারি দলের নেতৃবৃন্দকে বলবো যে ওনারা সব কথাই একবারে ওনাদের দলনেত্রীকে টেনে আনাটা একটু মুশকিল, কারণ সব কিছুর দোষও যেমন ওনার উপরে বর্তায় না, কিন্তু টেনে আনলে তখন জোরপূর্বক উল্টা দিকে যারা থাকে তাদের ওনার উপরেই দোষ দেওয়া ছাড়ার উপায় থাকে না। বাট পয়েন্টটা হলো যে দেখেন, গত 40 বছর ধরে, স্পেশালি 90-এর পর থেকে মোটামুটি একটা স্টেবল ক্লাইমে আমাদের অর্থনীতি। তো যদি 40 বছর ধরে একটা স্টেবল ক্লাইমে থাকে, স্পেশালি লাস্ট 34 ইয়ার্স যদি একটা স্টেবল ক্লাইমে থাকে, তাহলে যেই সময়গুলোতে আওয়ামী লীগ ছিল না, ওই সময়গুলোতে এই স্টেবল ক্লাইমটাই ছিল। আপনি জাস্ট ক্লাইমের আরও 20 বছর আগের কথা বলছেন, কি কামাই ছিল, এখন কি কামাই আছে, ঠিক আছে। এর ভিতরে রিয়েল ইনকামের একটা কথা এনেছেন, মানে অবভিয়াসলি মানে আসলে তার বাইং পাওয়ার কত, কারণ ইনফ্লেশন বাকি বিশ্বে যেভাবে বাড়ছে তার থেকে অনেক বেশি আমাদের দেশে বাড়ছে, যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে 40% আমরা টাকার মান হারিয়েছি গত 2 বছরে। সো এই যে ইনফ্লেশনের জন্য বাইং পাওয়ার আসলে যেভাবে ওই জিডিপি হারের রেটের দিকে তাকালে মনে হয় বাইং পাওয়ার বেড়েছে, তার আশপাশ দিয়েও বাড়েনি। হ্যাঁ, অবভিয়াসলি গত 40 বছর ধরে আমরা কন্টিনিউয়াস উন্নয়ন করে যাচ্ছি। সো সেখানে দেশের জনগণের অবস্থানের উন্নতি হয়েছে, এবং সেখানে দেশের জনগণের অবস্থানের উন্নতিতে যে আপনাদের সরকারের কোনো ধরনের অবদান নাই, এইটাও সত্যি না ভাই। এটা তো বলছি না, আমি বলছি কারেন্ট কি অবস্থা, এবং এর আগেও যখন অবদানও ছিল, তখনও ওই অবদানের প্রেক্ষিতে উল্টো পাশেও কতখানি লুটতরাজ চলছিল। এই যে হঠাৎ করে ডলারের নতুন রেট পেক করলেন, এই পেক করার জাস্ট আগাগ দিয়ে আপনারা বাংলাদেশ ব্যাংকে রিপোর্টারদের ঢোকা বন্ধ করে দিলেন। কেন? যেন কেউ আর জিজ্ঞেস করতে না পারে। কেউ জিজ্ঞেস করতে এতদিন ছিল। আজকে আপনাদের সাধারণ সম্পাদক মহোদয় বললেন, উনি এত ভালোভাবেই বলেছেন, উনি বলেছেন যে ভারতেও তো সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে দেয় না। তো আমাদের সব এক্সাম্পল কি ভারত, এবং আমি জানি না ভারতে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে দেয় কি না। সো আমি জানি না আপনাদের সাধারণ সম্পাদক মহোদয় উনি জেনে বলেছেন কি বলেননি। তবে যদি ভারতে নাও দেয়, সেটা তো ভারতে যা কিছু হয় সব কিছু তবে আমাদের জন্য এক্সাম্পল হতে পারে না। এখন যদি ভারতে কেজরিওয়াল সাহেবকে বিনা দোষে জেলে পাঠানো হয়েছে, এটা এক্সাম্পল, হয়তো এটা আমরা আসলে ভারতকে শিখিয়েছি, সেটা ভিন্ন বিষয়, আমরাও শিখাতে পারি, ভারত আমাদের কাছ থেকে অনেক কিছু শিখে। সো এই জিনিসগুলো যে হচ্ছে, এই যে অর্থনীতির আজকে যে জায়গাটা এসছে, মেইন পয়েন্টটা আসলে এটা না, ছেড়েও দিয়েছে, ওটাও তো আমরা শিখিয়ে দিয়েছি। ওটাও আমরা শিখিয়ে দিয়েছি না, যে সময় পার হয়ে গেলে তারপর ছাড়তে পারো। হ্যাঁ, সো ভোট পরে তো ছাড়েনি, ভোটের আগেই ছেড়েছে। যা তাদের করার তারা তো এনাফ করেছে। আর আমি আর কোর্ট নিয়ে কথা বলবো না, আমাদের দেশের অবমাননা হয়ে যাবে। সো যে জায়গাটায় আমি কথা বলছিলাম, যে আপনারা এই যে এখন আপনিও মানলেন যে সংকটে এসেছে, কারণ সংকটে আসলে আপনিও তো দেশের জনগণের জন্য রাজনীতি করেন। ঠিক আছে, পার্টির জন্য কিছু লাইন বলতে হয় ভাই, আপনিও তো দেশের জনগণের জন্য রাজনীতি করেন, যেটা সঠিক সেটাই না। পার্টির লাইন কিছু বলতে আমাদের সবার বলতে হয়। এখন আমি পার্টির চেয়ারম্যান, আমার কারোটা বলতে হয় না, কিন্তু আপনার তো বলতে হয়, আমিও চেয়ারম্যান না হলে বলতে হতো। পয়েন্টটা হলো যে আপনারা সংকট আছে, এটা আপনারাও মানছেন, তাহলে সংকট থেকে আমাদেরকে বাঁচাবার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? কোন একটা স্পেসিফিক পদক্ষেপ, যে আমরা মনিটারি পলিসিতে এই চেঞ্জ আনছি, আমরা ফিসকাল পলিসিতে এই চেঞ্জ আনছি, যাদের উপরে আমাদেরও একটা ধারণা আছে যে লুটতরাজের একটা অংশীদার হতে পারে, তাদেরকে আমরা এই দায়িত্ব থেকে সরাচ্ছি। মানে কিছু একটা দৃশ্যমান জনগণ আমাদেরকে দেখার জন্য আমরা ভাই মানলাম, আমরা বিরোধী রাজনীতি করি, আমরা আপনাদের বিরুদ্ধেই কথা বলবো, এটা মানলাম আমি। এটা মেনে দৃশ্যমান আপনারা কি করলেন, এইটা একটা প্রশ্ন। কিন্তু এই যে সরকারের একটা পক্ষ কিংবা একটা অংশ লুটতরাজের সঙ্গে জড়িত, আপনারা কি কোনো তালিকা করেছেন যে এরা 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 এই কাজগুলো করলে দেশটা ভালো চলবে, অর্থনীতি ভালো হবে? আমি জানি এই কথাটা আপনি তুলেছেন, এর আগেও তুলেছেন। এইটা প্রথমত
এটা নিয়ে আমি দুটো কথা বলবো। একটা হলো যে কারা বেশি জড়িত বা জড়িত থাকার সম্ভাবনা আছে, এইটা গত 2-4 বছরের নিউজ পেপার পড়লেও আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন। বারবার অনেক নাম আসে, কার কোথায় কি প্রপার্টি আছে, কার নামে কত লোন আছে, কার লোন কতবার রিস্কেজুল করা হয়েছে, এবং এই রিস্কেজুলের মধ্যে কোনো পেমেন্ট না দিয়ে রিস্কেজুল করা হয়েছে। সো ঋণ খেলাপি হিসেবে নাম আসে না, কিন্তু ক্ষমতা আছে তার জন্য রিস্কেজুল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খবরের পাতায়, খবরের কাগজের পাতায় বারবার এসছে। সো এটা অত মুশকিল না। আর দ্বিতীয়ত, আমরা হয়তো আসলেই অ্যাজ এ সাজেশন, আপনার কথা যদি আমরা নিই অ্যাজ এ সাজেশন, হয়তো আসলে আমাদের এখন থেকে এটা প্রিন্ট করা শুরু করা দরকার যে এই খাতে এই খাতে, এই মন্ত্রণালয় এই মন্ত্রণালয়, এই সচিবালয় এই সচিবালয়, এই কনস্টিটিউশন। ওনারাই বলছেন যে আপনারা হচ্ছে এই যে এটা যদি না থাকে আপনার টেবিলে, তাহলে আমি কিসের উপর আলোচনা করব? এটা যতবারই আমরা, এটা যে একেবারে তুলে ধরা হয় নাই তা না, এটা যতবারই আমরা তুলে ধরেছি, এবং অনেক সময়, যেমন এখন আমি বিরোধী দলের গ্রুপ থেকে বাইরে এসে জাস্ট আমার দল হিসেবে বলছি যে কমার্স মিনিস্ট্রি, পাওয়ার মিনিস্ট্রি, গণপূর্ত, 3-4টা মিনিস্ট্রির, এবং আমি গত বছরের বেশি পুরাতন কথা বলছি না, 22-23 এই 2 বছরের কথা বলছি, যে কি কি ভুল আমাদের কাছে দৃশ্যমান, কি কি ভুল এগুলো সরকার কি অ্যাকশন নিয়ে হয়তো আরো বেটার করতে পারে, এগুলোর পুরো পলিসি পেপার নিয়ে আমরা মন্ত্রী মহোদয়দের হাতে দিয়ে এসেছি। সো আমরা যে কিছু করিনি, কিছু বলিনি, এবং সরকারকেও জানাতে চেষ্টা করিনি, কারণ এগেন আমরা আপনাদের বিরোধী, আমরা রাজনীতিতে আপনাদের বিরোধী আছি, আমরা নির্বাচন করতে চাই, আমরা বিশ্বাস করি নির্বাচন করলে আমরা জিতে আসবো, সেটা ভিন্ন বিষয়। যতক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্বে আপনাদের আছে, বিশ্বাস থাকা ভালো, যতক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্বে আপনারা আছেন, বন্দুক ধরে হন, হেলমেট বাহিনী ধরে হন, সরকারের দায়িত্বে যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত ভিত্তি করে আমরা ক্ষমতায় আছি। ঠিক আছে, মানে জনগণ নিচে উপরে দাঁড়িয়ে, ভিত্তি, হ্যাঁ ঠিক আছে, রাইট। তো জনগণের, হ্যাঁ জনগণকে নিচে রেখে উপরে দাঁড়িয়ে, এটাকে বলে ভিত্তি। এই ভিত্তি আমরা জানি, এইটা আমরা জানি, এই ভিত্তি, সেটা বিষয় না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা এই দায়িত্বে আছেন ততক্ষণ পর্যন্ত লুটতরাজের পরও আমাদের একটা মিনিমাম এক্সপেকটেশন থাকে যে ভাই কিছু তো করবেন, দেশ তো এন্ড অফ দ্য ডে আপনারও, ক্ষমতা আপনি ধরে রাখতে চান, অন্য কাউকে দিতে চান না, ঠিক আছে, কিন্তু দেশ তো এন্ড অফ দ্য ডে আপনারও। বাবি হাজে, আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে একটা বাড়িতে যখন একটা বাচ্চা খারাপ হয়ে যায়, পাড়ার সব লোক বলে ওই ছেলেটা খারাপ, ছেলেটা খারাপ, ছেলেটা খারাপ, কেউ একটাবারও বলে না ছেলেটা কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে। এইটাই আমি আপনাকে বলছিলাম, কি করলে ভালো হবে, মন্ত্রণালয়ে যে মন্ত্রী মহোদয়ের হাতে আমরা পলিসি রিপোর্টস দিয়ে এসেছি। আমি এটা আমার দল থেকে বলছি, আমি বিরোধী গ্রুপ থেকে বলছি না, এটা আমার দল থেকে। আমি 22-23-এর কথা বলছি, 2022-এ করেছি এটা কয়েকটা মন্ত্রণালয়ের সাথে, 2023-এ করেছি কয়েকটা মন্ত্রণালয়ের সাথে, এবং যখন দিয়ে এসেছি ওনারাও সুন্দর করে, অবভিয়াসলি ওনারাও সুন্দর করে রিসিভ করেছেন এবং আমাদেরও ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আমরা ওটার উপরে কোনো অ্যাকশন দেখিনি। এবং শুধু আমাদের না, অনেক ধরনের সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে যারা প্রত্যেকটা, আপনি যতগুলো পলিসি রিলেটেড কথা বলবেন সবগুলোর উপরে তারা কাজ করে, তারাও সরকারকে রেগুলারলি জানিয়ে যায় সরকারকে। তারা যেমন সিপিডি বা এরা যখন অর্থনীতি নিয়ে কথা বলে, সরকারের প্রথম রেসপন্স থাকে ওরা রাজাকার, কারা কি, ওরা রাজাকার, ও আচ্ছা, এই ধরনের একটা রেসপন্স সরকার, পলিটিক্যাল কথা। হ্যাঁ এগেন, তাহলে আপনি একটু শুনেন কি করা যেতে পারে। আমরা পলিটিক্স মানে ভোটের রাজনীতি, ঠিক আছে, ভোট নাই, ভোট হবে না পরের কথা, কিন্তু দেশ তো চালাতে হবে। এখন আপনারা সবাই যদি চিন্তা করেন যে কানাডায় তো আমার চলে গেছে, সব সেট হয়ে গেছে, সিঙ্গাপুরে তো আমার সব সেট হয়ে গেছে, সো এন্ড সো জায়গায় তো আমার সব সেট হয়ে গেছে, আমার এত দুশ্চিন্তা করার কি আছে? আপনি তো চাইলে নিজেও পারতেন, রয়ে গেলেন কেন? আমার তো ভাই কারোর মারা টাকা না, আমার যেটাই থাক, আমার তো কারোর মারা টাকা না ভাই, আমি সবার অন্যের খাওয়া টাকা, আমি আমার না না, আমি ওনাকে সামনে রাখছি, ওনাদের বলছি, ওনাকে না, আলোচক সম্বন্ধে আমি কথা বলছি না। তবে উনিও যদি আসলে নিজের বিবেককে জিজ্ঞেস করেন, উনার অনেক কলিগস আছেন, সবাই না অবভিয়াসলি, কোনো কিছুতেই সবাইকে একসাথে বলা যায় না, বাট উনার অনেক কলিগস আছেন যেটা উনিও খুব ভালো করে জানেন এই অবস্থানে আছে। সবাই যদি খারাপ না হয়, গুটি কয়েক লোক খারাপ হলে কি দেশটা রসাতলে যায় নাকি? আপনারা তো এমন ভাবে বলছেন যে সবাই না, অল্প কিছু, অল্প কিছু কি ধ্বংস করেছে? আমি অল্প বলিনি, আমি বলেছি সবাই না, সবাই না আর অল্প কিছু না, কিন্তু তাহলে কোনটা? না, অনেক বড় স্কেলে, হ্যাঁ বড় স্কেলে, তাই বলে সবাই না, বড় স্কেলে বলি যে সবাই তা না, সবাই না। এবং এই যে যারা এই কাজগুলো করছে তাদের হাতেই ক্ষমতা, যারা এই কাজগুলো করছে তাদের হাতেই ক্ষমতা। সো সব ডিসিশন, মানে মনে করেন এই যে আমাদের বিদেশি মেহমানরা আসে, তাদের সাথেও ইনারাই বসেন, যারা এই কাজগুলো করছেন তাদের হাতেই ক্ষমতা। সো তাদের হাতে যদি ক্ষমতা থাকে এবং সেখানে যদি আপনারা বদলাবার কোনো ধরনের পদক্ষেপও না নেন বা কোনো ধরনের কথাবার্তাও না বলেন, তাহলে আপনারা কোনো ধরনের চেঞ্জ করবেন এটা তো। যারা অপকর্ম করছে তাদের হাতেই ক্ষমতা, তাহলে এই ক্ষমতাগুলো বদলাবার এখতিয়ার কে রাখেন? জনগণ।
দেখেন ওনারা তো জনগণের নির্বাচনে আসেন না। উপরে পিষে বারবার নির্বাচনে আসেন না, দাঁড়িয়ে নির্বাচনে যখন আসেন না। আপনারা দেখেন ভাই, খালি জনগণের আপনি কথা নির্বাচনের বলি কথা যেহেতু বলেন, আমি জাস্ট ছোট্ট করে একটু বলি, আপনারা নির্বাচনে আসতে দিতে চান না। আপনারা আপনারা সেই ফাঁদে পা দিবেন অক্টোবরে কেন? এই যে আপনি বললেন যে আমি তোমার গলায় ছুরি ধরেছি, তুমি গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় কেন পেলে? আরে ভাই, আপনি গলায় ছুরি ধরেছেন। যারা নির্বাচন করবে তাদের একটা লার্জ মেজরিটিকে যদি আপনি তুলে নিয়ে যান, যারা নির্বাচনের জন্য কাজ করবে তাদের একটা লার্জ মেজরিটি থেকে যদি আপনি তুলে নিয়ে যান, তাহলে আপনি নির্বাচনের সুযোগটা দিলেন কোথায়? ববি এবং হাজ্জাজ, আপনি তুলেছেন তাকে। গলায় ছুরি ধরে আপনারা বলেন যে ছুরি ধরলে আমি লড়াই করব কি করে, যেখানে আমার জীবনটাই চলে যেতে পারে, আমাকে ভোটে আসতে দিচ্ছে না, 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 আমরা কথা- চাইছি ভোটে কথা- আসতে যে দিতে কথাটা না শেষ কেন? করতে করে হবে। 30 না, লক্ষ না, বলছি যে শহীদের গলায় রক্তের ছুরি ধরে বিনিময়ে you can't এসেছে। say হ্যাঁ, যে হ্যাঁ। আপনি কেন করছেন না, আপনি গলায় ছুরি দেন। বাকি তো অবভিয়াসলি আমাদের ভুল ত্রুটি যে হয়নি তা তো না। গলায় ছুরি ধরার পর কি করতে হবে, আমরা যে মুভগুলো করেছি তার থেকে হয়তো বেটার মুভস ছিল, সেটা ঠিক আছে, সেটা আমি মানছি, আমাদের ভুল ত্রুটি আছে। কিন্তু আমি তাদের কথা বুঝি, তারা যখন বলেন আপনারা কেন করেন নাই, ভাই আপনারা তো পুরো মানে আইন মোরালিটি সবকিছুর বাইরে যে কাজ করবেন, তারপর আমাদের তার মানে সব সময় আপনারা ভোটে আসতে চান, কিন্তু এমন একটা Obviously. ব্যারিকেড আছে যেটাকে আপনারা না, ভাঙতে আমরা পারছেন না। আমরা এই যে গতবারের জি, একটা জি। ঘটনাতে যেটা হয়েছে, আমরা ভোটে আসতে চাই এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা চেষ্টায় আছি সেই প্রেক্ষাপট তৈরি করার জন্য, যেন ভোটে আসাতে আমাদের কেউ ঠেকাতে না পারে। মানে ওই 4.5 বছর পর, না না, 4.5 বছর না, মানে ভোটের আগামী রাজনীতি জাতীয় চলতে থাকে, সংসদ নির্বাচন। ভোটও চলতে থাকে, আন্দোলনও রাজনীতিও চলতে চলবে। থাকে, আন্দোলনও চলতে থাকে। হ্যাঁ। সো কোনটা আগে একটা বড় টার্ন নেবে সেটা সামনে দেখার তো বিষয়, ওটা তো অনেক দিনের ব্যাপার। নাও হতে পারে। হাসবেন না, সবচেয়ে না, বড় কথা হাসির বিষয় না, বিষয়টা- সবচেয়ে পজিটিভ একটা হ্যাঁ, জায়গা, জি। কিন্তু ওনার লাস্টে আমার মনে হলো লাস্ট ওয়ার্ড, যে আগামী দিনে ভোটে আটকানোর যে অপচেষ্টা কিংবা ষড়যন্ত্র, সেটাতে কামিয়াব হওয়া খুব কঠিন, ওনারা ভোটে আসবেন। আমি অত্যন্ত আনন্দিত হব যদি তাদের সেরকম একটা পরিস্থিতি হয়। কারণ সেই পরিস্থিতিটা মানে কি, সেই পরিস্থিতিটা মানে জনগণ, যে জনগণ তাদের সাথে এখন নেই, সেই জনগণ তাদের পিছনে কি করে ঐক্যবদ্ধ বুঝলেন হলো। ওনাদের সাথে জনগণ নাই? তার কারণ হলো পরিষ্কার, সেটা হলো আপনি কথায় কথায় জনগণের কথা বলছেন, হ্যাঁ। কিন্তু আপনি নির্বাচনে যাচ্ছেন না। আজকে যে একটা উপজেলা নির্বাচন হচ্ছে, আপনারা ভোটে সেখানেও আসছেন, যাচ্ছেন না। জনগণ তো ওইরকম হ্যাঁ। করে ভোটের লাইনেও দাঁড়াচ্ছে না। আমাদের এখানে 41% 42% যে জনগণ ভোট দিয়েছে, হ্যাঁ। ওনারা স্বীকার করুন, কোনো সময় 5% করবে, কোনো সময় বলবে কোনো পার্সেন্টেজই না, জি। কিন্তু বাস্তবতা যে 41% হয়েছে সেটা কম হলেও জনগণের পার্টিসিপেশনেই কিন্তু আমরা নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় এসেছি। আর সরকারের পরিবর্তন কিন্তু একটাই পথ, সেটা হলো গণতান্ত্রিক উপায়ে, সেটা হলো নির্বাচনের মাধ্যমে। ওনাদের চিন্তা করতে হবে কিভাবে ওনারা রাজনৈতিকভাবে আরো সুসংগঠিত হতে পারে এবং সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে তারা এগিয়ে যেতে পারে। তখন যেটা বললেন না, আমরা এমন একটা পরিস্থিতি করব, তখন তারা কিছু করতে পারবে না। ওনাদের সঙ্গে আমরাও চাই আপনারা আসেন, সুসংগঠিতভাবে ওনারা এটাই তো এগিয়ে যাওয়ার গণতন্ত্র। জন্য লাভবান। আপনারা শক্তিশালী জি, হবেন। ওনারা শক্তিশালী, উনি নিজের ওনার একটা রাজনৈতিক দল আছে এবং সেই যে অ্যালায়েন্স করবার জন্য জি। কিংবা আরো বেশি সাংগঠনিক সক্ষমতা, রাজপথের যে আন্দোলনগুলোকে আরো জোরদার করবার জন্য ওনারা কিন্তু বিএনপির সাথে বৈঠক করছেন দফায় দফায়। সুতরাং শক্তি বৃদ্ধি করবার জন্য ওরা কিন্তু বসে নাই। না না, আমি তো তাচ্ছিল্য ভরে ওনাদেরকে কোনো কথা বলতে পারি না, না। না, প্রশ্নই আমি আসে সবসময় না। চাবো যে ঠিক আছে আপনারা আসেন, আমরাও তো চাই যে আপনারা সঠিক পথে আসেন, জনগণকে নিয়ে আসেন এবং একদিন যে জনগণ আপনাদেরকে চায় আপনারা সরকারের ক্ষমতায় আসবেন এবং কিভাবে অর্থনৈতিক পরিবর্তন করবেন, কিভাবে এই দেশটাকে কোথায় নিয়ে যাবেন, সেটা আপনারা অবশ্যই তখন আপনারা ভাববেন। আর এখন আপনাদের যে কাজ, সরকার কোথায় ভুল করছে সেই জিনিসটা তুলে ধরা। আপনাদের কাজ হলো যে সঠিক জিনিসটাকে, এই যে ধরেন দেশের কিছুই নাই কিন্তু দেশটা না, কোথায় না, চলে ওনারা আসলাম। যখন বলছে সরকার এই জায়গাগুলোতে ভুল করছে, এখানে দুর্নীতি হচ্ছে, এখানে অনাচার হচ্ছে, এই জায়গাগুলোতে ল্যাকিংস আছে, তখনই তো আপনারা একদম স্রোতের মতো ওনারা ভাসিয়ে দিয়ে বলছেন সব মিথ্যাচার। না, মিথ্যাচারের বক্তব্য কথা হলো যে উনি যেহেতু বসে আছে স্বামী সরাসরি, আমি ওনার কথা বলেন যে জোটের মধ্যে ওনারা আছেন এবং বিশেষ করে যার নেতৃত্বে, যে বিএনপির নেতৃত্বে যে জোটটা, আমার তো মনে হয় সেটার ওই বিএনপির নেতৃত্বই নেই, তার নেতৃত্ব শূন্য, একেবারে নেতৃত্ব শূন্য। কোথায় কে আছে, কোন দিকে যাচ্ছে, তাদের স্টিয়ারিংয়ে কে বসা, আসলেও চারটা চাক্কা গাড়িতে এখনো আছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আর বিএনপির সাধারণ সম্পাদক উনি আজকাল যে কথাগুলো অনেক সময় বলেন, আমার মনে হয় যে ওনার মনে হয় এখন রিটায়ার করার সময় হয়েছে। যদি এটা আমার মনে করা না করার কিছু আসা যায় না, কিন্তু জনগণের স্বার্থে ওনাদের উচিত একটা ভালো নেতৃত্ব বের করে নিয়ে আসা। রাজনীতিতে মৃত্যু ছাড়া অবসরে যাওয়ার সুযোগ আছে না, তাদেরটা তারা করে দেবে। আমি যেটা বললাম যে চাকরি। একটা যে আপনি যে দলটা চালাচ্ছেন, আপনার দলের কে কোথা কার নির্দেশে কিভাবে কি হচ্ছে একেবারে কারোর কাছে কিন্তু এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি যেহেতু ওনারা ওই জোটের মধ্যেই আছে, বিএনপির রাজনীতি কিন্তু এখন আসলে এই টক শো যদি না থাকতো ওনারা থাকতোই না।
এই একটাই জায়গা যেখানে এসে ওনারা এই দেশ চলে গেছে এই ছাড়া আর কোনো কথা ওনাদের নেই। যদি থাকতো, রাজপথ থাকতেন, জনগণের সম্পৃক্ততা আপনাদের থাকতো, তাহলে অবশ্যই আপনারা অনেক এগিয়ে যেতে পারতেন। আমরা দেখেছি গত বছর কি হয়েছে, একটার পর একটা হয়ে তারপর 28 অক্টোবরের পরে তার মানে আপনি যেটা বলছেন ববি হাজ্জাজের দল কিংবা চৌধুরী ববি হাজ্জাজের দল কিংবা ববি হাজ্জাজ তার যে রাজনৈতিক মিত্রপক্ষ, তা বলছেন যে ভুল মিত্রর সঙ্গে উনি পথ চলা শুরু করেছেন। না, আমি যেটা বলি, হ্যাঁ, যেটা আমার ব্যক্তিগত সেটা হলো ওনারা তো বিএনপির ছাতির নিচেই তো ওনারা একতাবদ্ধ হয়েছেন। তা আমার মনে হয় যেই যার ছাতির নিচে একতাবদ্ধ হয়েছেন সেটা একটা মনে হয় আমার কাছে যে অবশ্যই সেটা ভুল পথ। যদি জাতি কিছু দিতে হয়, ওনারা নিজেরা যদি সঠিকভাবে দাঁড়ায়। আর আজকে যেটা বললো যে আমরা ওই যে মন্ত্রণালয়ে গিয়েছি, দিয়ে এসেছি, আপনারা যদি আজকে ওই যে গত নির্বাচনের শেষের দিকে 7 জন ওনারা না 8 জন বিএনপির ওনারা নেমে গেলেন, আপনারা যদি সংসদে সেই প্রতিনিধিত্বটা থাকতো, আপনি সংসদে একটা কথা বলা কিন্তু রেকর্ডেড থাকতো, সারা বাংলাদেশের মানুষ সেটা শুনছে, কি আপনি সরকারের খারাপ কি সরকারের ভালো। আজকে আপনি যেটা যে দিয়ে আসছেন কেউ জানতে পারছে না, আপনি সেটা দেন, আপনি সাংবাদিক সম্মেলন করে দেন। আপনি জানাতে হবে কেন? উনি তো একদম মাধ্যমে একটা মূল জায়গাতেই দিয়ে এসেছেন, ওটাই তো জানানো। না মিডিয়াকে জানিয়ে কি লাভ? আমার তো কথা হচ্ছে যে আমি মূলে যে দিয়ে আসলাম। সেটা তাকে ধন্যবাদ, সে সহযোগিতা করছে যে আপনাদের এখানে সমস্যা, আমরা মনে করি এটা করলে ভালো হয়। সেই জিনিসটা তো জাতির কাছেও তুলে ধরা উচিত যে আমরা ভালো কি জিনিসটা বললাম, যেটা আসলো সেটা কিন্তু জাতি জানে না, জনগণও জানে না। জনগণ তখন বুঝতে পারবে যে হ্যাঁ উনি তো ঠিক বলছেন, এই কথাটা কাজটা করলে ভালো হয়, এই জিনিসটা করলে দেশের জিনিস দাম বেড়ে যায়, এই জিনিসটা করলে 50 টাকা ডিমের হালি এখন ওইটা নেমে যাবে হলো 2 টাকা। তখন মানুষ কিন্তু তার পিছনে দৌড়াবে, উনি মানুষের পিছনে দৌড়াবে না, জনগণ তার পিছনে দৌড়াবে যে আমরা একটা সঠিক নেতৃত্ব পেয়েছি, ববি হাজ্জাজ আমাদের আগামী নেতৃত্ব দিবে, উনি আমাদের সামনে, আমরা একজনকেই চিনি, তিনি হলেন ববি হাজ্জাজ। সেই জন্য তাকে সেইভাবে নিজেকে গ্রুম করে চিন্তা করতে হবে কোনটা করলে জনগণ সরাসরি বুঝতে পারবে যে আমরা কি চাই, কিভাবে আপনাদেরকে আগামী নেতৃত্ব দিতে চাই। জনগণ কিন্তু সেটা জানে না। জনগণ দেখে এখানে যখনই আপনারা আসলে যত নেগেটিভ যত কথা আছে সব বলে গেলাম। আমি সময় পেলাম না, আমি তো নিয়ে এসেছিলাম, আমি তুলে ধরা, কারণ আমি যে চিত্রটা তুলে ধরি তাহলে জনগণ বুঝতে পারবে। আমি বাকিটা ওনার কাছে জিজ্ঞেস করি, অবশ্যই সময় আপনি পাবেন, আপনি বের করেন চিত্র। আমি যে জায়গাটাতে একটু জানতে চাই ববি হাজ্জাজ, সেটি হচ্ছে যে ওইখানে রাজনীতির একটা প্রশ্ন চলে আসে। উনি যেটা বলছিলেন, অর্থাৎ আপনাদের রাজনৈতিক কাউন্টারে আপনি নিশ্চয়ই যাবেন, যে রাজনীতির দলটার সাথে আপনার, অর্থাৎ বিএনপির সাথে আপনার অ্যালায়েন্স কিংবা যুগপথ কিংবা একসঙ্গে প্ল্যাটফর্মে হাঁটছেন, সেই দলটির কোনো স্টিয়ারিংয়ে কোনো নেতৃত্ব নাই, অর্থাৎ ভুল মিত্রকে পথ সঙ্গী বানিয়ে আপনারা হাঁটছেন। দেখেন, এটা একটা ন্যারেটিভ সরকারি দল তৈরি করতে চেষ্টা করে। সরকারি দলের ন্যারেটিভ হলো যে তাদের বাইরে সবাই ভুল পথে হাঁটছে, সো তাদের বাইরে সবাই সবকিছু ভুল করে যাচ্ছে, তারা কি অত্যাচার করে যাচ্ছে, তারা কি অন্যায় করে যাচ্ছে, সেগুলো ঢাকবার জন্য সুন্দর একটা ন্যারেটিভ সাজানো। এখানে অবভিয়াসলি আমি আরেকটা জিনিস আমি একমত হব যে উল্টো দিক থেকে বিরোধী পক্ষের শক্ত ন্যারেটিভ তৈরি করার হ্যাবিটটা কম। আমরা ভাবে এই পর্যন্ত ন্যারেটিভ তৈরি করিনি, আমরা জনগণকেও শক্ত ন্যারেটিভস দেইনি। জনগণ যতখানি বিরোধী দল এই সরকারি দলের উপরে ক্ষিপ্ত, তারা সরকারি দলের দুঃশাসনের জন্যই ক্ষিপ্ত, অন্য কোনো এডিশনাল কারণে ক্ষিপ্ত না। মানে আমরা তাদের রাগ ক্ষোভ বাড়াতে সক্ষম হই নাই। আমাদের ভাগ্য ভালো যে তাদের রাগ ক্ষোভ অলরেডি একদম তুঙ্গে, বিনা ইনভেস্টমেন্টে আপনারা কিছু ক্যাশ করেছেন, আমরা কিছু ক্যাশ করিনি। জনগণের রাগ ক্ষোভ সরকারি দলের উপরে এমনিতেই তুঙ্গে। কেন? কারণ সরকারি দল যে লুটতরা, যে অন্যায়গুলো করে যাচ্ছে, সেই কারণে। এইখানে অবভিয়াসলি আমাদের ব্যর্থতা আছে, বিকজ আমাদের ন্যারেটিভগুলোর সাথে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিরোধী পক্ষ কি করলো? এগেন আমি তো আপনাকে এখন কি বলছি, আমি মানছি আমাদের কোন শর্টকামিংস। তাহলে আমি ববি হাজ্জাজ জিজ্ঞেস করি যে এই 15-16 বছরে যদি একদম জনগণ সরকারের দুঃশাসনের কারণেই খুবই ফুসছে, এখানে বিরোধী পক্ষগুলোর কোনো হাত নেই, হ্যাঁ, অটোমেটিক জনগণ সরকারের এগেনস্টে, কিন্তু আমার কথা হচ্ছে যে বিরোধী পক্ষগুলো যে পারলো না, একটা বিরোধী পক্ষ, প্রধানতম বিরোধী পক্ষ, মাঠের বিপক্ষ, সরকারি দলের প্রতিপক্ষ, সেটা হচ্ছে বিএনপি। বিএনপির কি সাংগঠনিক দুর্বলতা নাকি নেতৃত্বের ব্যর্থতা? আপনি মূল্যায়নটা করবেন এখানে ব্যক্তিগতভাবে। আমি ঠিক আছে, আমি মূল্যায়নই করছি। যেহেতু এগেন আমি যদি 2024-এর নির্বাচন এবং তার আগের আন্দোলন, এই যুগপথ আন্দোলনের আঙ্গিকে বলি, যুগপথ আন্দোলনে আমরা সবাই একত্রিত আন্দোলন করেছি। সো
যদি এখানে কৃতিত্ব কারো থাকে সেটা যেমন সবার, ভুল ত্রুটিগুলো সবার, শুধু বিএনপি না। ঠিক আছে, সবচেয়ে বড় দল বিএনপি এবং সেই হিসাবে নেতৃত্বর ভারও বিএনপির উপরেই সবচেয়ে বেশি ছিল, কিন্তু যেহেতু সবাই একসাথে তার মানে ভুল ত্রুটিগুলোর জন্য সবাই ইকুয়ালি দায়ী। ন্যারেটিভ আমরা তৈরি করতে পারিনি, আমরা সবাই দায়ী। রাস্তায় ঠিকভাবে নামতে পেরেছি, পারিনি, পারলে আমাদের সবার কৃতিত্ব, পারিনি আমরা সবাই দায়ী। এই দায়টা কেন, এই দায়টা কেন? এই দায়টা দেখেন, মূল ল্যাকিংসটা কোথায়? রাজনীতি যদি আমি জাস্ট ফর জনগণ ল্যাক, ছিল না? না ফর ল্যাক, জনগণ তো ছিল, এখানে তো আরো বেশি আমাদের কর্মী উপরে ছিল, জনগণ দোষটা ছিল, বর্তায়। জনগণ ছিল, কর্মী ছিল, তারপরে কেন ব্যর্থতা? সো এখানে আমাদের দোষটা সবচেয়ে বেশি বর্তায় হ্যাঁ। যে আমরা তাদেরকে সঠিকভাবে ডিরেক্ট করতে পারিনি। আমাদের যে একটা গোল ছিল, একটা মূল গোল ছিল যে এই নির্বাচন যেন আবার প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ পার পেয়ে যেতে না পারে। আওয়ামী লীগ জিতলে জিতবে ভাই, সেটা পরের কথা। জি। আওয়ামী লীগ জিতার কোনো চান্সই ছিল না, সেটা ভিন্ন ইস্যু, সেটা আমাদের বিশ্বাস এবং আমার বিজ্ঞ আলোচক ভাইও সেটাই বলবেন, জি। সেটা আমাদের বিশ্বাস। ফাইন, আমি বিশ্বাসের কথাই থাকি, কিন্তু একটা সঠিক নির্বাচন হবে এইটা মিনিমাম আমাদের গোল ছিল। সেই গোলটা অ্যাচিভ করতে আমরা ব্যর্থ হয়েছি, যদিও জনগণ আমাদের সাথে ছিল, লক্ষ লক্ষ কর্মী বাহিনী আমাদের সাথে ছিল। ছিল না কি তাহলে? ছিল না আমাদের ব্যর্থতা। কি সেই ব্যর্থতা? আমাদের দায়ী না না কি? আমাদের ব্যর্থতা হয়তো আমাদের কোঅর্ডিনেশনের ব্যর্থতা, হ্যাঁ। আমাদের ব্যর্থতা হয়তো আমাদের কমিউনিকেশনের ব্যর্থতা, এবং আমাদের ব্যর্থতা হয়তো টোটাল স্ট্র্যাটেজির ব্যর্থতা। এই টোটাল স্ট্র্যাটেজির ব্যর্থতা যেহেতু আমরা একবার পার করে এসেছি, এই তিনটা ব্যর্থতার মাঝখানে কি বিশ্বাসঘাতকতাও ছিল? দেখেন, বড়ভাবে যখন কিছু করবেন, প্রত্যেকটা যে কোনো যুদ্ধেই পলাশী যুদ্ধের মতো কয়েক যুদ্ধ থাকে, হ্যাঁ, সো প্রত্যেকটা যুদ্ধেই থাকবে। তো সেই যুদ্ধে কিন্তু হার তো আপনার হার ভাই। হ্যাঁ, এখন পলাশীর যুদ্ধ আর রাজনীতি এক জিনিস না, কারণ ওই যুদ্ধক্ষেত্রের পর সব শেষ। রাজনীতি সেটা না, আমাদের আন্দোলন আছে, আমাদের আন্দোলন থাকবে। আন্দোলনের যে ভুলগুলো আমরা করেছি, ইনশাআল্লাহ সামনে আগামীতে সেই ভুলগুলো আবার আমরা রিপিট করব না। 15 বছর এক জিনিস হয়নি, 15 বছর আমরা সবাই একসাথে একভাবে ছিলাম না। এই যে এই আন্দোলনে যে আমরা সবাই একসাথে আছি, আমি বিশ্বাস রাখি যে এই আন্দোলনের ভুল থেকে আমরা যারা সবাই একসাথে আছি, পুরো বিরোধী পক্ষ, সামনে এই ভুলগুলো আমরা ঠিক করে আরো সঠিকভাবে শক্ত আন্দোলন দাঁড়া করাতে পারবো। নেতৃত্বে পরিবর্তন মনে করেন যে? নেতৃত্বের পরিবর্তনের আমি কোনো কারণ দেখি না, আমি স্ট্র্যাটেজি এবং কোঅর্ডিনেশনের ইমপ্রুভমেন্ট দরকার মনে করি। বের করছেন? খুব সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এটা যে নিজেদের সমস্যাগুলো কোথায় সেটা তার ওনারা বুঝতে পেরেছেন এবং সেই কোঅর্ডিনেশন করে আগামীতে আগানো। আমাকে যেটা বললাম, আমাকে জাস্ট 2 মিনিট মনে হয় এটা পড়লে এই যে এতগুলো কথা সব কটার মনে হয় উত্তর জনগণ পেয়ে যাবে। আমাকে একটু যদি দেন, দেখেন 2006 সালে প্রবৃদ্ধি ছিল 5.4%, এখন প্রবৃদ্ধি হচ্ছে 23 সালে 7.25%। মাথাপিছু আয় ছিল $543, এখন $2,793। জিডিপির আকার ছিল 4,15,000, এখন জিডিপির আকার 50 লক্ষ কোটি, আর তখন ছিল 4,15,000 কোটি। রিজার্ভ, আমি 2023 সালের কথা বলছি, ওনাদের সময় যে 2006 সালে মানে 1 বিলিয়নের কম, 2023 সালে আমাদের ছিল 30 বিলিয়ন। এবার আসি রপ্তানি আয়, তখন ছিল 10 বিলিয়ন, এখন 52 বিলিয়ন। বার্ষিক রেমিটেন্স তখন ছিল 4.8 বিলিয়ন, এখন 24 বিলিয়ন। বিদেশি বিনিয়োগ তখন ছিল 0.64 বিলিয়ন, এখন 3.48 বিলিয়ন। বার্ষিক রাজস্ব 37,870 কোটি টাকা তখন ছিল, এখন 5 লক্ষ কোটি। প্রত্যাশিত আয়ুষ্কাল 59 বছর ছিল, এখন 72 বছর। বিদ্যুৎ উৎপাদন তখন ছিল 3,782 মেগাওয়াট, এখন 28,000 মেগাওয়াট। বিদ্যুৎ ব্যবহারকারী মোট জনসংখ্যা ছিল 28%, এখন জনসংখ্যার 100%। আমি আর কিছু বলার নাই, জনগণ এটা শুনেছে। উনার যদি কোনো এটার উপর ওনারা ওয়ার্কআউট করে উত্তর দেখ, ছোট্ট একটা যদি উন্নয়ন আমাকে কোথায় হয়েছে সবকিছু তুলে এই কথাটা ছোট্ট যদি অ্যাড করতে দেন, আমি মেনেই নিচ্ছি, যদিও সংখ্যাগুলো স্ট্যাটিস্টিক্সগুলো আমার সামনে নেই, আমি মেনেই নিচ্ছি আমার ভাই যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। তবে এই জিনিসটাকে আমরা সর্ট অফ এই লজিকের ভাষায় বলি স্পিশিয়াস রিজনিং। মানে কি, যে উনি দুটো চিত্র দিলেন পুরো চিত্র না দিয়ে। হ্যাঁ, আমার 4 বছর বয়সে এই অবস্থা ছিল, আমার 24 বছর বয়সে এই অবস্থা। আপনি যদি সঠিক চিত্রটা দিতে চান তাহলে 74, 84, 94, 2004, 2014, 2024 এই টানা দেন, তখন জনগণ বুঝতে পারবে আসলে কোন ধারাবাহিকতায় যাচ্ছে। এরপর আরেকদিন বসলে কোনটা কার দোষ, সেখান থেকে কোনটা কার নিয়ে না। আসবো। আপনি নিয়ে আসেন। আপনি যদি ভাই, আমি আপনাকে এগেন অ্যাজ অ্যান একাডেমিক আমি আপনাকে বলছি, আপনি নিজে যদি এই নাম্বারগুলো দেখেন, দ্বিতীয়বার উইথ এ ক্লিয়ার কনসিয়েন্স আপনি এই নাম্বারগুলো আর রিপিট করবেন না।
উইথ এ ক্লিয়ার অবশ্যই মনে করি করবো। এর আগে যে উন্নয়ন ছিল, আপনাদের যেখানে 4000 মেগাওয়াট, সেখানে যদি আপনি বলেন 2074 সালে কি ছিল, 71 সালে মাত্র 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। 75 সালে তাকে হত্যা করার পর যত রাজাকার আলবদর যা আছে তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কে করেছিল? আপনাদের যে বিএনপির নেতৃত্ব দিচ্ছে সেই জিয়াউর রহমান, উনাদের নেতা যে তিনি করেছিলেন। সুতরাং এই কথাগুলো বলবেন না। 2004 সালে গ্রেনেড হত্যা মাধ্যমে আমাদের 26 জনকে 24 জনকে মেরেছিলেন, প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেষ্টা করেছিলেন। আপনারা 79-এর নির্বাচন আমরা ভুলি নাই, 96-এর নির্বাচন ভুলি নাই, 88-র নির্বাচন আমরা ভুলি নাই। আপনি বলবেন কোথায়? বলার কোনো সুযোগই আপনার নাই। আর অর্থনৈতিক উন্নয়ন যদি হয়, এই 15 বছর সারা বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল হয়েছে। আগে যদি থাকতো 4000 মেগাওয়াট, 4000 কোথায় 4000 মেগাওয়াট, আর 15 বছরে হচ্ছে আপনার 28000 মেগাওয়াটের সক্ষমতা। আমি শুধু এটা জিডিপির আকার যখন বেড়ে এখানে যাকে আপনি বলেন 74 থেকে এখন কিসে, আপনি 15 বছরটাই আসেন না, পরেরটা আগে তো নাই। আমরা তো দীর্ঘ 21 বছর, আপনারা আজকে বলেন ছুরি লাগায়, আমাদেরকে কিভাবে নিষ্পেষিত করা হয়েছিল 2001 সালে যখন ক্ষমতায় এসেছিল, এবং সেটাও বলবো সেটাও সিভিল কুর মাধ্যমে ক্ষমতায় এসেছিল বিএনপি। এবং সেই সময় 6 বছরের একটা মেয়েকেও আমরা জানি, সেই বাগেরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণ, একটা মেয়েকে বারবার ধর্ষণ আমরা দেখেছি। আমাদের প্রাক্তন যিনি অর্থমন্ত্রী তাকে হত্যা করা হয়েছে, আমাদের যে খুলনার নেতা তাকে হত্যা করা হয়েছে, আমাদের টঙ্গীর নাম করা আমাদের মাস্টার সাহেব উনাকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ মাস্টার সাহেব, মমতাজ সাহেব হত্যা করা হয়েছে। এগুলো ভুলবেন না। বাংলা ভাইকে জন্ম দেওয়া হয়েছিল সেই সময়, এগুলো ভুলবেন না। সুতরাং জাতি জানে, জনগণ জানে, সেজন্য জনগণ জানে কার পিছনে থাকতে হবে, কার পিছনে থাকতে হবে না। চিত্র যদি আপনাদের আসি এবং আপনার থেকে আসবেন, আপনি অ্যালায়েন্সের মধ্যে থেকে আমি আপনাকে বলছি না, কিন্তু মূল যাদের কথা বলছেন পয়েন্ট তো সব নিয়ে আসলাম আমি, আগাগোড়া সব নিয়ে আসলাম যাচ্ছে। আর আপনি যদি 75 বা 21শে অগস্ট আনেন, তাহলে আপনার সাথে তর্ক বিতর্ক না, আপনার সাথে একমত হয়ে আমি বলবো যে এই দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে এগুলো। সো এগুলো আসলে রাজনৈতিক কোনো ধরনের আপনার রেটরিক বা রাজনৈতিক কোনো ডিবেটের অংশ হওয়া উচিত না। এটাতে আমরা সবাই একমত ভাই। 21শে অগস্ট মর্মান্তিক, ট্র্যাজিক, এবং কখনো মানে হওয়া কোনোভাবেই উচিত ছিল না। একদম যারা এটার জন্য দায়ী তাদের সঠিক সাজা প্রয়োজন এবং দৃষ্টান্তমূলক সাজা প্রয়োজন, যেন এই দেশের রাজনীতিতে কখনো কেউ কল্পনা করতে পারে না এই ধরনের জিনিস। 75-এর কথা বলেন, একই কথা বলবো। সো এটা যেন আমাদের ডিবেটের অংশ না হয়, এইটাতে আমরা সবাই একমত ভাই। মানে এটাতে যদি কেউ একমত না হয়, যদি ওপেনলি আমার সামনে বলে একমত না, আমি তার সাথে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো যেটা ন্যাশনাল ট্র্যাজেডি সেটা ন্যাশনাল ট্র্যাজেডি ভাই। সেই দলটির সাথে তো আপনি আছেন না, সেই দলটি এটা কবে বলেছে যে তারা মনে করছে এটা ন্যাশনাল ট্র্যাজেডি না? যদি কোনো রেকর্ড থাকে এই দলটি বলেছে এটা ন্যাশনাল ট্র্যাজেডি না, যেটা হয়েছে ভালো হয়েছে, তাহলে ভাই আমিও দ্বিতীয়বার চিন্তা করব এই দলের সাথে থাকা। সেটা ভিন্ন জিনিস। দেখেন পলিটিক্যালি এক্স্যাক্টলি কি আইন হয়েছে বা কি আপনি জানেন তো, এমন ইন্ডিয়ানটি আইন করেছে যারা হত্যাকে তাদের বিচার হবে না, তাহলে আপনি কেন ওই দলে থাকবেন? এই রিলেটেড আরো অনেক জায়গায় অনেক ধরনের আইন আমাদের দেশে অন্য সরকারের সময়ও হয়েছে। তো সেইগুলো আর্গুমেন্ট ডিবেট আমি জাস্ট বলছি যে ওই জিনিসগুলো ডিবেটের জিনিস না। আমরা সবাই একমত, এবং একমত হতে মানে এটা মানে সর্ট অফ এটা মানে একমত না হওয়াটা অবাঞ্ছিত আর কি। এটা নিয়ে আপনি একমত কিভাবে না হন, এটা সেপারেট ভাই, এগুলো নিয়ে আলোচনা না। আমাদের ডিবেট হলো আমাদের সামনে রাজনীতির ডিবেট, পিছের রাজনীতির ডিবেট, রাজনীতি নট ন্যাশনাল ট্র্যাজেডি। ন্যাশনাল ট্র্যাজেডি ইজ নট আ পার্ট অফ ডিবেট। এটা ডিবেটের অংশ না। 21শে আগস্ট বাদ দিয়ে কি দেশের কোনো রাজনীতি আছে? হবে, আমি বলছি এইটা ডিবেট না। আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছেন যে আমি বলছি এটা ডিবেটেবল না যে এটা ট্র্যাজেডি কিনা, যে আমি মানলাম এটা ডিবেটেবল না। যে আমাদের গলায় ছুরি ধরে তারপরে আমাদের আটকে রেখেছিল, আমাদের উপর দিয়ে কি হয়েছিল শুধু একটু বললাম। যেমন আপনি 2001 আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশে সবাই তাকে চিনে, সম্মানও করে। সেই মানুষটাকেও জিয়াউর রহমান সাহেব যখন 76 সালে গ্রেফতার করেছিল, তখন তাকে প্রথম 3 দিন 4 ফিট বাই 4 ফিট একটা গ্রিলের মধ্যে বসায় রেখেছিল, 4 ফিট বাই 4 ফিট। এটা আমরা সেগুলো সেই জায়গা থেকে সেই পরিবারের আমরা দেখেছি কি অত্যাচার কাকে বলে। আকারে ইঙ্গিতে কোনোভাবে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। এখন তো আপনি বসে কথা বলতে পারছেন, গণতন্ত্রের কথা বলছেন, জনগণ শুনছে। তখন কোনো কথা বলতে টেলিভিশনের নিচে দিয়ে স্ক্রল উঠতো, হ্যাঁ, যে সরকারের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে। এবং তিনি যে ছিলেন 5 বছর, তো রাত্রেবেলায় মানুষ বেরোতে পারেন নাই, মার্শাল্লাহ, রাত্রে থাকতে হচ্ছে কারফিউ। কোন জায়গা থেকে কোথায় আমরা উঠে এসেছি সেই জিনিসগুলো দেখেন। এই সেজন্যই বলি আপনার জিনিসগুলো হয়তো ওই সময় কথা আপনারা হয় না বা ছোট ছিলেন, জিনিসগুলো একটু আপনারা স্টাডি করলে পাবেন। 15ই আগস্টের ঘটনার পর আমার বাবাও কারাবদ্ধ ছিলেন। যারা 15ই আগস্টের ঘটনাটা ঘটিয়েছেন তাদের মাধ্যমে আমার বাবা কারাবদ্ধ ছিলেন। সো অনেকভাবে আমরা অনেকেই
আমাদের অনেকের পরিবারই সাফার, এবং আপনার পরিবার, এগেন আমি একেবারেই ছোট করছি না, আপনার আপনার পরিবারের রাজনৈতিক যে লেগাসি আছে সেটাকে না, বাট তবুও আপনার মা রাজনীতিবিদ ছিলেন, আমার বাবা কিন্তু ব্যবসায়ী ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন না, তবু ওনাকে নেওয়া হয়েছে কারণ মানে আওয়ামী লীগের লিডারশিপের কাছের ছিলেন উনি, সেই কারণে। সো আমরা অনেকে অনেক কিছু সাফার করেছি, সেটা ভিন্ন জিনিস, আজকের রাজনীতি ভিন্ন জিনিস। আমরা পুরনো রাগ, পুরনো ক্ষোভ যদি বারবার আমাদের আজকের রাজনীতিতে নিয়ে আসি, তাহলে আমরা দেশকে নতুন সুন্দর কিছু দিতে সক্ষম হব না। তো আপনি পুরনো রাগ, পুরনো ক্ষোভ, পুরনো বিশ্বাসঘাতকতা, রক্তপাতের রাজনীতি, এগুলোকে একদম মীমাংসা করে দিয়ে আপনি বিএনপির সাথে একসাথে পথ চলতে পারবেন? আমি মীমাংসা করে দিয়ে কথা বলি, এগুলোকে আলাদা করে আমাদের সামনের পথ চলা বা আজকের পথ চলা, আজকের আমাদের আন্দোলন হলো মানবেন না, না ওনারা তো মানছেন, ওনারা তো আজকের রাজনীতিতে আছেন, হ্যাঁ উনারা তো আজকের রাজনীতিতে আছেন, উনারা তো এখন রাজনীতি করছেন, বা আমরা একসাথে যে যুগপৎ আন্দোলনের যে রাজনীতি, যুগপৎ আন্দোলনের রাজনীতি হলো নির্বাচন দেবার রাজনীতি। সো এমনও না যে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। আমি ববি হাজ্জাজ তাহলে প্রসঙ্গ যখন উঠলোই বলি, বিএনপি আজকের রাজনীতিতে আছে, অতীতের জায়গাটাকে তারা আলাদা করে রেখে দিয়েছে, সামনে এগোতে হবে, এই তো আপনি বলছেন। তাহলে ওনারা যে বলে এই 7 জানুয়ারির ভোটের আগে ট্রেনে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, তাহলে এটা কোন রাজনীতি, কাদের রাজনীতি? দেখেন 7 জানুয়ারির ভোটের আগে অগ্নিসংযোগে মানুষ হত্যা, এটার টোটাল আপনার ইনভেস্টিগেশন, কারা এটার সাথে জড়িত ছিল, কি ছিল, এগুলো বের হওয়ার আগে এগুলো নিয়ে আলোচনা খুব মুশকিল। তবে বাসে আগুন যেগুলো আমরা দেখেছি, বাসে আগুন অ্যাটলিস্ট যেগুলো আমরা দেখেছি, সেগুলো আমরা দেখেছি ভাই যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, আমরা দেখেছি আপনার তার কিছুক্ষণ পরে আবার জয় বাংলা বলে হেঁটে যাচ্ছেন, এবং মানে এটা ক্লিয়ার কাট ভিডিওস আমরা সবাই দেখেছি, দেশবাসীও দেখেছে। সো এগেন আমি বলছি না যে বিরোধী পক্ষের কোনো কর্মীরা কোনো ধরনের ভুল ত্রুটি কখনোই করতে পারেন না বা করেন নাই, সেটা আমি বলছি না। তবে যতখানি আমরা দেখেছি ততখানি দেখেছি যে তাদের নামেও তাদেরকে দোষারোপ করার জন্য অনেক কিছু করা হয়েছে। সো সেগুলো যদি হয়ে থাকে তাহলে কোনটা কে করছে এটা তো পরিষ্কার না। আলোচনাটা শেষ করে আনি। রাজনীতি অমীমাংসিত বিষয়, এখানে মীমাংসা এই টেবিলে হবে না। কোনটা কে করে, কাকে কে হত্যা করে, গান পাউডার দিয়ে কাকে কে মেরে ফেলে, আর কিভাবে ব্যাংক খালি হয়ে যায়, সেগুলো আর এই মুহূর্তে সমাধান হবে না, কিন্তু কাউকে বিশ্বাস করা যায় না। কি বলবেন, বিশ্বাস কে কাকে করবে? জনগণ তো সব দেখে। হ্যাঁ, বিশ্বাসের কিছু না, এখানে কথা হলো জনগণের সবকিছুর মূল শক্তি, জনগণই সিদ্ধান্ত নেয় যে কাকে ভোট দিব, কাকে সরকারে আসবে। এবং গণতন্ত্রের কথা যখন বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার যদি চিন্তা করি, তখন একটাই পথ খোলা, সেটা হলো কিভাবে জনগণের সম্পৃক্ততা তার আন্দোলনে এনে তারপর তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক। এই আন্দোলন তো ওনাদেরকে করতে দেন না, এই ওনাদের অভিযোগ। আচ্ছা, এই যে এটা তো একটা ছোট মানুষের কথা, যে ওই যে ছোটবেলায় আমরা বলতাম না যে মা খেলতে দিচ্ছে না, এরকম একটা, বাইরে গেলাম আসে খেলতে দিচ্ছে না। উনাদের কাজ উনারা করবে, আমাদের কাজ আমরা করবো, রাজনৈতিকভাবে আমরা তাদেরকে মোকাবেলা করব। এবং এই দেশের মানুষ 30 লক্ষ শহীদ হয়নি, তখন কি ওই গলায় ছুরি দিল নাকি কতজনকে গুলি করে মারলো সেই দেখে বসেছিল? দেশ, রাইট। এই সেই আমরা তো চেতনায় উদ্দীপ্ত সেই মুক্তিযোদ্ধার সন্তান, আমরাও সেভাবেই চিন্তা করি সব সময় যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। উনারা যদি যাই করবে, পশ্চিম দিক উত্তর দিক এসব বাদ দিয়ে যদি জনগণের দিকে একটু তারা মনোনিবেশ করে, আমি বিশ্বাস করি যে জনগণকে মানুষ শহীদ হয়েছিল, তাই তো? এখন ওনারা কি গণতন্ত্র পাওয়ার জন্য 30 লক্ষ শহীদ হবে? না না, শহীদ কেন হবে? আমরা কি তাদেরকে বাকি আছে? না, আমরা তা বলি না। এই যে বলে যে তারা আমাদেরকে মানে এমন ভাবে পরিস্থিতি করেছে যাতে আমরা নির্বাচনে না আসি। আপনি যদি সেটাই বুঝেন, তা আপনার স্ট্র্যাটেজি বললেন না, উনি বেসিক্যালি স্ট্র্যাটেজিটা ঠিক ছিল না বা কোঅর্ডিনেশনের অভাব ছিল, এটাই রাইট। স্ট্র্যাটেজির অভাব, ওনাদের কোঅর্ডিনেশনের অভাব। এই স্ট্র্যাটেজি আর কোঅর্ডিনেশনের অভাব যদি থাকে তাহলে তো আপনার আগাতে পারবেন না। সেজন্য ওনারা ওটা ঠিক করুক, করে শক্তিশালী হয়ে আগামী নির্বাচনের জন্য আবার যখন নির্বাচন আসবে তখন ধরুক। এখন সরকার কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো, ভুলগুলো তারা তুলে ধরুক, যাতে আমরা, কারণ আমরা চাই যে আমার আয়নার সামনে একজন কেউ আসুক যে তারা তুলে ধরতে পারে যে কোথায় সমস্যাগুলো, সঠিকভাবে সেই সমস্যাগুলো যদি তারা তুলে ধরতে পারে, বা যে কোনো কেউ যে তুলে ধরতে পারে। আমরা অনেক সময় দেখি অনেকে অর্থনীতিবিদ বিভিন্ন রকম অনেক রকম ভাবে অনেক রকম কথা বলে, ওনারা তো দেশ চালাচ্ছেন না, ওনারা অনেক কথা বলেই যেতে পারে। বাবু ভাই, পৃথিবীতে কোন আয়না আছে যেখানে নিজের ছবি ছাড়া অন্য ছবি দেখা যায়? না, আমরা তো এক ছবি নিজের ছবি দেখছি। না, আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি বললাম। হ্যাঁ, যে বিরোধী দলের কাজ, যদিও ওনারা বিরোধী দলের আয়নাতে নিজের ছবি ছাড়া অন্য ছবি দেখলেই বলবেন ওরা মানুষটা প্রেতাত্মা। ওনারা নির্বাচনে আসেন নাই, সেজন্য আমরা তাদেরকে বিরোধী দল এখন বলবো না। তারা বিরোধী দল হিসেবে তাদের শক্তি অর্জন করে দাঁড়াতে হবে, দাঁড়াক, তারপর তারা আসুক,
গণতন্ত্র থাকবে, দেশ থাকবে, আবার নির্বাচনের সময় আসবে। আমি আশা করি সেই নির্বাচনের সময় আবার তারা সেই অগ্নিসন্ত্রাস বারবার যেটা করে সেটা করবে না। হ্যাঁ। জনগণের ভালোবাসা নিয়ে তারা নির্বাচিত হয়ে আসলে আমি একটা ফুল তাদেরকে দিয়ে আসবো যে হ্যাঁ, জনগণ আপনাদের যখন দিয়েছে, ঠিক আছে, আপনারা 5টা বছর চালান। ফুল আপনাদেরকে দেবে সেই প্রস্তুতি হচ্ছে, আর আপনারা ফুল পাবেন সেই প্রস্তুতি নিয়ে দাঁড়ান। আর কিছু বলবো শেষ করে? একটা কথাই বলি যে দেখেন, যে ন্যারেটিভটা তৈরি করা হয় যে মানে সর্ট লাইক আমরা শিশুসুলভ আচরণ করছি, মা বলেছে খেলতে যাব না, আমরা এটা নিয়ে কমপ্লেন করছি না। আসলে যেটা হচ্ছে কি যে জনগণের তৈরি করা সরকার এবং সরকারি সকল বাহিনী সকল শক্তি ব্যবহার করে যখন জনগণের উপরে নিপীড়ন চালানো হয়, এবং এই জনগণের অংশ হলো এই যে বিরোধী রাজনীতিতে যারা কর্মীও আছেন তাদের উপরে নিপীড়ন চালানো হয়, তখন এইটা আসলে এমন একটা সিচুয়েশন তৈরি করে যেখানে হয়তো যুদ্ধর মুখামুখি একটা সিচুয়েশনই তারা তৈরি করতে চেষ্টা করছেন। তো এখন যুদ্ধর মুখামুখি আসলে কি ধরনের যুদ্ধ সরকারি দল চান, বিরোধী দলরা কি ধরনের যুদ্ধে লিপ্ত হন, সেটা সামনে আমাদেরও স্ট্র্যাটেজিক ভুল ছিল। সেই ভুলগুলো ঠিক করে এই জায়গাতেও আমাদের সঠিকভাবেই মোকাবেলা করতে হবে সামনে। তো সুতরাং দুই পক্ষই ভবিষ্যতের জন্য যুদ্ধের জন্য তৈরি নিচ্ছে। আমরা আপাতত বসে থাকি, কারণ সেই যুদ্ধ দেখতে আবার 4.5 বছর অপেক্ষা করতে হবে, কারণ ভোট তো আর যথাসময়েই হবে। তো সুতরাং ওনারা যদি মনে করে যে আমরা অনেক বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছি, না, দরকার নাই 4.5 বছর, আমরা তার আগেই এর যুদ্ধে রাজপথে দাঁড়িয়ে যাব, সরকার সরে যাবে, আবার ভোট হবে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যেটা নিয়মের কথা সেটা হচ্ছে আবার ভোট হবে 5 বছর পর, মাত্র 4 মাস। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। এই 4.5 বছর কিংবা আগামী 5 বছরে কত কথা শুনতে হবে, কত সমীকরণ দেখতে হবে, তার তো কোনো ঠিক নাই। তবে অর্থনীতিটা ঠিক থাকুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থনীতি ঠিক থাকলে মানুষ যদি পেটে ভাতে বাঁচে না, তাহলে আর কোনো কিছুই লাগে না, সবটাই ভালো থাকে। আর ওইখানে যদি গরমিল হয়ে যায়, তাহলে গণতন্ত্র বলি আর যত কথা বলি না কেন, উনি যে কথাটা বলেছিলেন আমাদের কিছু করতে হবে না, জনগণই দাঁড়িয়ে যাবে, সেই সুযোগটা যেন ওনারা না দেন আর ওনারা না পান। এই কথা দিয়েই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।